এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটা আর মারামারি যেন একে অপরের পরিপূরক, মানে মারামারি যেন তাকে দেখলেই টানে আর কি। তো গল্পটা শুরু হয় চে ইয়াং নামের একটা মেয়েকে দেখিয়ে, যাকে দেখতে বেশ কিউট হলেও আচরণ কিন্তু একদমই কিউট নয়। আসলে সে ওইসব মানুষদেরকে একেবারে পছন্দ করে না, যারা তাকে সবসময় খ্যাপায় বা অন্যদেরকে বিরক্ত করে। তো একদিন ইয়াং তার স্কুলের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন অনেকগুলো ছেলে তাকে একসঙ্গে মিলে খ্যাপাচ্ছিল। আর ওই খ্যাপানোর কারণ হলো কিছুদিন আগে ইয়াংকে তার স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে, কারণ ইয়াং বেশ কিছু ছেলেকে বেধড়ক মেরেছে। তো এখন যেহেতু ইয়াং আর স্কুলে পড়তে পারবে না, মানে তাকে স্কুল থেকেই বের করে দেওয়া হয়েছে, তাই তার বাবা ডংপো তাকে অন্য একটা স্কুলে ভর্তি করতে নিয়ে যায়। কিন্তু ওখানকার শিক্ষক যখন জানতে পারে যে ইয়াং তার আচরণের জন্য স্কুল থেকে সাসপেন্ড হয়ে গিয়েছিল, তখন সে ইয়াংকে বেশ কঠোর হয়েই বলে, তুমি যদি তোমার আচরণ একদম ঠিক না করতে পারো তাহলে কিন্তু তোমাকে এই স্কুলে ভর্তি নেওয়া হবে না, তাই এরপর থেকে অনেক সাবধানে চলাফেরা করবে। তো স্কুল থেকে বের হওয়ার পর ডংপো তার মেয়েকে বোঝায় যে এখন থেকে একটু শান্ত স্বভাবের হয়ে থেকো, এমনকি তোমাকে যদি কোনো বিষয়ে কেউ খ্যাপায় সেটাও তুমি ইগনোর করেই চলে আসবে। আর এটা বলে তার বাবা সেখানে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আর নিজে একটু ওয়াশরুমে যায়। তখন ইয়াং তার বাবার জন্য ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ করেই সে লক্ষ্য করে যে সেখানে কয়েকজন ছেলে জং নামের একটা ছেলেকে বিরক্ত করছিল, কারণ সে তাদেরকে পরীক্ষায় টুকলি করতে সাহায্য করেনি। জং তখন বলে যে আমি তোমাদেরকে নকল করতে দেই নাই কেন জানো, কারণ আমাদের ক্লাসে যারা অনেক বেশি কষ্ট করে পড়াশোনা করে তাহলে তাদের সঙ্গে বেইমানি করা হবে। এই সব কিছু দেখে তো ইয়াং প্রথমে ইগনোর করার চেষ্টা করে, কারণ তার বাবা তাকে একটু আগে অনেক বেশি উপদেশ দিয়ে গিয়েছে। কিন্তু যখন সে দেখতে পায় যে জংয়ের বলা প্রত্যেকটা কথাই সত্যি, আর তার উপর আবার তাকে ওরা এইভাবে মারছে, সে আর চুপ করে থাকতে পারে না। তাই এইবার সে মারামারি না করে তার ফোনটাই বের করে আর এই সব কিছু ভিডিও করতে থাকে। কিন্তু প্রবলেম হলো যখন ও ভিডিও করছিল ও ছেলেগুলো আবার ইয়াংকে ভিডিও করতে দেখে নেয়। তখন ওই ছেলেদের মধ্যেই একজন ইয়াংকে ফোনটা দিতে বলে, কিন্তু ইয়াং তো সরাসরি না করে দেয়, যার ফলে ছেলেগুলো সোজা ইয়াংকে মারতে থাকে। ইয়াং তো এইবার আর চুপ করে থাকতে পারে না, সে তার ফাইটিং স্কিল ব্যবহার করে সেখানে থাকা প্রত্যেকটা ছেলেকেই কাবু করে ফেলে। আর ইয়াং এর ফাইটিং স্টাইল দেখে তো প্রত্যেকটা ছেলে বুঝতে পারে যে ইয়াং কোনো সাধারণ মেয়ে মানুষ নয়। তার সঙ্গে পাঙ্গা নিয়ে যে তারা কত বড় ভুল করে ফেলেছে এটা বুঝতে তাদের একটুও দেরি হয় না। তো তখন একইভাবে সেখানে পড়ে পড়ে মার খাও জং নামের ছেলেটা এই সব কিছু দেখে তো অবাক হয়ে যায়, আর ওই মারামারি শেষ করে সে ওখান থেকে সোজা বাসায় চলে আসে। তো এর পরের দিন সকালবেলা যখন সে স্কুলে আসে তখন তার ক্লাসমেটদের সবার সঙ্গে পরিচিত হয়ে নেয়। ক্লাসে আসার পর ইয়াং খেয়াল করে যে গতকালকে সেই জং নামের ছেলেটা আর যাকে তারা বিরক্ত করছিল সবাই এই ক্লাসেই পড়ে, মানে তারা সবাই হলো ইয়াং এর ক্লাসমেট। ইয়াংকে দেখে তো জং অনেক খুশি হয়ে যায় আর মনে মনে একটু শক্তিরও সঞ্চার পায় যে কেউ একজন তো আছে যে তার হয়ে একটু কথা বলতে পারবে। তবে অন্যদিকে যে ছেলেগুলো কালকে ইয়াং এর কাছে মার খেয়েছে তারা তো ইয়াংকে দেখে বেশ ভয় পেয়ে যায়। এরপর তাদের প্রথম দিনের ক্লাস শেষ হয়ে গেলে জং চলে যায় ইয়াং এর সঙ্গে পরিচিত হতে আর তাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদও জানায়, কারণ আগের দিন সেই তাকে বাঁচিয়েছিল। কিন্তু ইয়াং এখানে কোনো প্রকার আনন্দ প্রকাশ করে না, উল্টো তাকে বলে যে আমার থেকে দূরে থেকো। এরপর রাত হলে আমরা দুজন মাতালকে দেখতে পাই যারা জং এর বাড়িতে যে রেস্টুরেন্ট আছে সেখানে খেতে যায়, মানে জং এর মা তার বাসাতে একটা রেস্টুরেন্ট খুলেছে আর কি। তবে তারা খাবার শেষ করে টাকা না দিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্ল্যান করে। জং এর মা যখন তাদের কাছে টাকা চায় তখন ওই দুই মাতাল মিলে তো জং এর মাকে ধাক্কা দিয়েই ফেলে দেয়। জং তখন সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে আসে আর তাদেরকে টাকা দিয়ে যেতে বলে, কিন্তু তারা দুইজন তখন জং এর উপর উল্টো অনেক মারধর করে আর সেখান থেকে তো টাকা না দিয়েই চলে যায়। তো এর পরের দিন ইয়াং স্কুলে গেলে তার সঙ্গে দেখা করতে একটা মেয়ে আসে। ওই মেয়েটা ওখানকার ইউনিয়ন লিডার আর তার নাম শিনা। শিনা এসে ইয়াংকে সেই ফোনটা দিতে বলে যা দিয়ে সে ওই দিনে ভিডিও রেকর্ড করেছিল, কিন্তু ইয়াং তাকে বলে যে আমি আমার ফোন কাউকে দেই না, আমার ফোনে অনেক পার্সোনাল জিনিস আছে। তো এই কথা শুনে তো শিনা তার উপর আরও রেগে যায় আর তাকে চড় মারার চেষ্টা করে, কিন্তু ইয়াং তো আর ওরকম নর্মাল কোনো মেয়ে নয়, সে উল্টো ধাক্কা দিয়ে শিনাকেই ফেলে দেয়। আর এটা দেখে শিনা সহ বাকি সব ফ্রেন্ডরা অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে ইয়াংকে কিছু না বলেই চলে যায়। ওই সময় জং এই ঘটনাটা পুরোটাই দেখে আর সে ইয়াং এর প্রতি আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়। এরপর দুপুর হলে জং আবারও ইয়াং এর সঙ্গে দেখা করতে যায় আর বলে যে তুমি কি আমাকে একটু ক্যারাটে শেখাতে পারবে, তুমি কত ভালো ক্যারাটে পারো। প্রথমে তো ইয়াং তাকে একদম মানা করে দেয়, কিন্তু পরে যখন জানতে পারে যে জং এই ক্যারাটে স্কিল শিখে তার মাকে সাহায্য করতে চায়, মানে তার মাকে সেভ করতে চায়, তখন সে জংকে তার বাবার ক্যারাটে ট্রেনিং সেন্টারে নিয়ে যায় আর জং প্রথমে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে ফেলে। এরপর ইয়াং এর বাবা তাকে পরের দিন থেকে সেখানে ক্যারাটে শিখতে আসতে বলে। তো অন্যদিকে শিনা তাদের ইউনিয়নের অন্য একটা মেম্বারের সঙ্গে দেখা করে যার নাম হিসাং।
আসলে হেসাং এবং সিনা একে অপরকে খুবই পছন্দ করে, আর এই কারণে সিনা সে তাদের কাছে কমপ্লেন জানায় যে কিভাবে ইয়াং নামের মেয়েটা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাই সে তাকে বলে যে আমার প্রতি খারাপ আচরণ করা হয়েছে, তুমি এর বদলা নেবে না, এক্ষুনি নেবে। সিনার মুখে এরকম কথা শোনাতে ইউনিয়নের প্রেসিডেন্ট, যার নাম জিং ইউ, সে রাজি হয়ে যায় ইয়াংকে পানিশমেন্ট দেওয়ার জন্য। তো পরের দিন সকালবেলায় জং তার স্কুলের ক্লাস কমপ্লিট করার পর ক্যারাটে শিখতে চলে যায়। আর সেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে ইয়াং এর বাবা ক্যারাটে বিষয়ে ঠিক কতটা দক্ষ, এমনকি সে অনেক ভালো একজন ট্রেনারও। তো তাকে প্রথম দিন ক্লাসে পা কিভাবে দ্রুত চালাতে হয় এই বিষয়ে ট্রেনিং দেয়। আর এমনটা করতে গিয়ে তো তার পায়ে প্রচন্ড ব্যথা হয়, সে ঠিক মতো হাঁটতে পর্যন্ত পারে না। বিষয়টা ঠিক এরকম হয়েছে বন্ধুরা। দেখবে যখন তুমি প্রথম দিন এক্সারসাইজ করবে বা জিমে যাবে, ওর পরের দিন তুমি হাঁটতেই পারবে না। জং এর ক্ষেত্রে ঠিক এরকমটাই হয়েছে। যাই হোক, তো এর পরের দিন ইয়াংকে তাদের স্কুলের ইউনিয়ন গ্রুপে একটা মিটিং এর জন্য ডাকা হয়। ইয়াং সেখানে গিয়ে দেখতে পায় যে তার সামনে সিনা, হেসাং এবং জিংইউ অপেক্ষা করছে। এরপর জিংইউ তাকে সেই দিনের ফাইটের কথা জিজ্ঞাসা করলে ইয়াং তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে আমি শুধুমাত্র জংকে বাঁচানোর জন্য সেই দিন ফাইট করেছিলাম। আর তখন হেসাং জানতে পারে যে সিগনেস গ্রুপই প্রথমে ফাইট শুরু করেছিল। তাই সে সঙ্গে সঙ্গে ইয়াংকে ছেড়ে দেয়, কারণ এই সিগনেস গ্রুপ আসলে মোটেও ভালো গ্রুপ নয়। তারা সবসময় একে অপরের সঙ্গে মারামারি করেই সময় কাটায়। তাই এখানে ইয়াং এর তেমন একটা দোষ নেই। আর ইয়াংকে এভাবে চলে যেতে দেওয়ার কারণে জিংইউ এবং সিনা হেসাং এর উপর খুবই রাগ হয়ে যায়। তো এরপর রাত হলে আমরা হেসাং, সিনা এবং জিংইউকে তাদের বেশ কিছু বন্ধু বান্ধবের সঙ্গে একটা রেস্টুরেন্টে পার্টি করতে দেখি। আর এই পার্টির কারণ হলো তাদের পুরনো একটা বন্ধু, যার নাম কং, সে আবারও ইউনিয়নে জয়েন করেছে। তাদের এই পুরো গ্রুপ তো তখন রেস্টুরেন্টে বেশ এনজয় করছিল, কিন্তু হেসাং শুধুমাত্র অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। তাই সে এবং জিংইউ তখন পার্টি ছেড়ে বেরিয়ে চলে আসে। আর এরপর তারা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে থাকে। তখন জিং হেসাংকে জানায় যে আমি একটা গ্যাংয়ে জয়েন করব। স্বাভাবিকভাবে হেসাং তাকে জয়েন করতে মানা করে, কিন্তু জিং তো হেসাং এর কোনো কথাই শোনে না। উল্টো সে তাকে জানায় যে আমি অলরেডি ওই গ্যাং গ্রুপের লিডারের সঙ্গে কথা বলে ফেলেছি, আর এখন শুধুমাত্র ফিডি ওই গ্যাংয়ের একজন মেম্বার হয় বাকি। তো এর পরের দিন সকালে আমরা স্যাংজিং নামের আরেকটা ছেলেকে দেখতে পাই, যে হেসাংদের স্কুলে এসেছে জিংইউর সঙ্গে দেখা করতে। আর গতকালকে জিংইউ যে লিডারের কথা বলেছিল, স্যাংজিং হলো সেই। তো স্যাংজিং তখন জিংইউকে বলে যে তুমি খুব দ্রুতই জয়েনিং ফিটা দিয়ে আমাদের গ্রুপের একজন মেম্বার হয়ে যাও। আর এই সাথে সে হেসাংকেও তাদের গ্রুপে জয়েন করতে বলে, কারণ সে কোনো এক মাধ্যমে জানতে পেরেছে হেসাং অনেক ভালো একজন বক্সার। তাই সে হেসাংকে বলে যে তোমার আমাদের গ্রুপে জয়েন করতে হলে কিন্তু জয়েনিং ফিটারের প্রয়োজন নেই, একবার ভেবে দেখো, আর আমাদের এই গ্যাংয়ে চট করে অ্যাড হয়ে যাও। কিন্তু হেসাং তার এই অফারটা সরাসরি না করে দেয়, সে এরকম কোনো গ্যাং গ্রুপের সঙ্গে যুক্ত হতেই চায় না। অন্যদিকে তো জিংইউ বেশ রেগে যায়, কারণ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও সে এখনো ফিটা জোগাড় করতে পারেনি। তাই সে তার রাগ মেটানোর জন্য তাদের গ্রুপের একজন মেম্বার মানে কংকে দায়িত্ব দেয় জংকে ধরে আনার জন্য। মানে সে এখন জংকে মেরেই তার রাগ মেটাবে। মানে বুঝতে পারছো তো, ওই যে মানুষ বলে না জোরজার মুল্লুক তার, সে এখন কংকে মেরে তার রাগ মেটাবে। কি একটা কথা। যাই হোক, তো এরপরে আবার তার কথা মতো তাদের গ্রুপের দুইজন মেম্বার জং এর কাছে গিয়ে তাকে বিরক্ত করতে শুরু করে। এবার জং আর চুপ থাকতে পারে না, সেও তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়। কিন্তু একটু পরে তার ভ্রম ভেঙে যায়, কারণ বাস্তবে ইউনিয়নের দুজন মেম্বার জংকে প্রচুর মারে, আর সে পড়ে পড়ে মার খায়। মানে জং যে তাদেরকে মারছিল এটা সে শুধু স্বপ্নেই দেখেছে। তো এরই মধ্যে হেসাং সেখানে চলে আসে আর তাদের দুইজনকে মারপিট থামাতে বলে। আর যেহেতু হেসাং জিং এর বলা কথা অমান্য করেছে, তাই কং এসে তো হেসাংকেই মারতে শুরু করে। আর এরই মধ্যে সেখানে আবার তখন ইয়াংও চলে আসে। সে জংকে তাদের সঙ্গে ক্যারাটে প্র্যাকটিস করতে যেতে বলে। আর এটা বলে সে যখন জং এর হাতটা ধরে, তখন কং এসে তো সোজা ইয়াং এর উপরই অ্যাটাক করে। কিন্তু কং তো আর জানতো না যে ইয়াং যেমন তেমন কোনো মেয়ে নয়, সে ক্যারাটেতে পুরো এক্সপার্ট। তাই ইয়াং তো সঙ্গে সঙ্গে তার ইউনিক ক্যারাটে স্কিল ব্যবহার করে কংকে পুরো নাজেহাল করে ছাড়ে। আর ইয়াং এর এরকম ক্যারাটে স্কিল সেখানে থাকা বাকি সবাই দেখে তো তাদের চোখ পুরো কপালে। তো একই সাথে হেসাং ও ইয়াং এর এরকম সুন্দর ক্যারাটে স্কিল দেখে খুবই মুগ্ধ হয়ে যায়, আর সে তো ইয়াংকে পছন্দ করতেও শুরু করে। তাই সে তখন জংকে রিকোয়েস্ট করে যে তাকেও যেন তার সঙ্গে ক্যারাটে শিখতে নিয়ে যায়। তো এই সবকিছুর পর আবার হেসাং এবার ইয়াং এর বাবার ক্যারাটে সেন্টারে এসে ভর্তি হয়ে যায়। আর ইয়াং এর বাবা প্ল্যান করে যে সে হেসাংকে শুধুমাত্র ডিফেন্সিভ মুভগুলাই শেখাবে। এরপর জং যখন তার মাকে সেভ করার জন্য ক্যারাটে শিখতে থাকে, তখন হেসাং তো সেখানে বসে বসে ইয়াংকেই দেখতে থাকে। আসলে সে তো এই কারণেই এখানে এসেছে, এমনকি তাকে ইমপ্রেস করার চেষ্টাও করে, কিন্তু এতে তেমন কোনো লাভ হয় না, কারণ ইয়াং হেসাংকে মোটেও পছন্দ করে না, কারণ সে ওই ইউনিয়ন গ্রুপের একজন সদস্য। এই কথা শোনার পর হেসাং ইয়াংকে বলে যে আমি তো ইউনিয়ন গ্রুপ থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি। তো এরপরের দিন আমরা দেখতে পাই সে গ্যাংয়ের লিডার স্যাংজিং জিংইউকে কল করে আর অতি শীঘ্রই জয়েনিং ফিটা জমা দিতে বলে।
এখন যেহেতু জিংয়ের কাছে আর কোনো টাকা নেই, তাই সে আবারও কংকে অর্ডার দেয় সে যেন বেশ কিছু ছাত্রকে অ্যাটাক করে তাদের কাছ থেকে জোরপূর্বক ইউনিয়নের উদ্দেশ্যে টাকা আদায় করে। তো এখন ইউনিয়নের মেম্বারগুলো তো জিংয়ের কথা মতোই কাজ করে, তাই তারা তো এখন এমন একটা ছেলের কাছে যায় যে কিনা তখন ওয়াশরুমেই ব্যস্ত ছিল। আর ওই ছেলেটাও জংয়ের মতো বেশ নরম সরম ছিল। তাকে তারা টর্চার করে তার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করে। তো এই সব কিছু আবার তখন বাইরে দাঁড়িয়ে জং দেখে ফেলে। জং এবার প্ল্যান করেই ফেলে যে সে আর চুপ থাকবে না, এবার সময় এসেছে তাদের সঙ্গে লড়াই করার। কিন্তু এইবারও সে তার প্ল্যানে ব্যর্থ হয়ে যায়, কারণ এখনো সে ক্যারাটে স্কিল ভালোভাবে রপ্তই করতে পারেনি। তাই সে তাদেরকে মারার আগে সবাই মিলে জংকে খুব আকারে মারে। তো এরপর দিন শেষে জং তো মন খারাপ করে আবার ওই ক্যারাটে সেন্টারেই ফিরে আসে আর ইয়াং এর বাবাকে সবকিছু ভালো করেই বুঝিয়ে বলে। সে তাকে বলে যে তুমি আমাকে সব থেকে কঠিন ক্যারাটে মুভগুলো শিখিয়ে দাও, যাতে করে আমি তাদের সঙ্গে লড়াই করতে পারি। জং এর এরকম সিরিয়াসনেস দেখে তো ডংপো মানে ইয়াং এর বাবা তাকে একটা বিশেষ কাজ করতে দেয়, আর সেটা হলো অনেকগুলো লাঠি একসঙ্গে বেঁধে সেটাকে হাত দিয়ে ভেঙে ফেলা। এখন জং তো তার কথা মতোই কাজ করতে শুরু করে দেয়, আর কিছু সময়ের মধ্যে সেখানে ইয়াং এবং হেসাংও চলে আসে আর তারাও ক্যারাটে প্র্যাকটিস করতে থাকে। এইভাবে তারা তিনজন খুব মন দিয়ে সেখানে ক্যারাটে প্র্যাকটিস করে, এমনকি তারা একে অপরকে সব কাজে অনেক হেল্পও করে। আর এই প্রথমবারের মতো ইয়াং হেসাংকে একটু হলেও পছন্দ করতে শুরু করেছে। এই সব কিছুর পর ডংপোবা তাদের তিনজনকে জানায় যে সে একটা বিশেষ কাজে অন্য একটা শহরে যাচ্ছে, তাই তারা যেন এই কয়দিন খুব ভালো করে প্র্যাকটিস করে, প্র্যাকটিস যেন কোনোভাবেই না থামায়। তখন ডংপো সেখান থেকে চলে যাওয়ার পর হেসাং তাদেরকে বলে যে আমার কাছে 3টা মুভির টিকিট রয়েছে, তোমরা চাইলে আমার সঙ্গে মুভিটা দেখে আসতে পারো। এই কথা শুনে ইয়াং তো তাকে সরাসরি না করে দেয়, কারণ সে হেসাং এর সঙ্গে কোথাও যেতে চায় না। কিন্তু এরপর জং যখন তাকে অনেক রিকোয়েস্ট করে সে রাজি হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে বেরিয়ে পড়ে মুভি দেখার উদ্দেশ্যে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় জং তাদেরকে নিয়ে তার মায়ের রেস্টুরেন্টেও আসে। এটা দেখতে পেয়ে জং এর মতো প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার জং তার কোনো বন্ধুদেরকে তার মায়ের হোটেলে খাওয়াতে নিয়ে এসেছে। এরপর জং এর মা তাদের দুইজনকে খুব সাদরেই সম্ভাষণ জানায়, আর তার ছেলে মানে জং এর বন্ধু হওয়ার জন্য ইয়াং এবং হেসাংকে অনেক ধন্যবাদও জানায়, কারণ আজ পর্যন্ত তার ছেলের একটাও বন্ধু হয়নি। তো এরপর তারা জংদের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে একটা সুপার শপে ঢোকে আর সেখান থেকে কফি নিয়ে একটা ভালো টাইমে স্পেন্ড করে। তো এর পরের দিন জিং হেসাং এর সঙ্গে দেখা করতে আসে, আর জিং তাকে জানায় যে আমি ওই জয়নিং ফিটা দিয়ে দিয়েছি, যার কারণে সে এখন অফিসিয়াল ভাবে ওই গ্যাংয়ের একজন মেম্বার। এমনকি এখন থেকে ওই গ্যাংটাই পুরো স্কুলটাকে কন্ট্রোল করবে। এই কথা শুনে তো হেসাং জিং এর কাছে রিকোয়েস্ট করে সে যেন এমনটা না করে, কিন্তু জিং তার কোনো কথাই শোনে না। উল্টো সে তাকে বলে যে আজ থেকে তার কথা অনুযায়ী হেসাংকে কাজ করতে হবে। এটা বলে সে তাকে অর্ডার দেয় যে এক্ষুনি যাও ইয়াংকে মেরে ফেলো। তবে এই কথা শোনার পর তো হেসাং আর চুপ থাকতে পারে না, সে সঙ্গে সঙ্গে জিং এর সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো জিং খুব সহজেই এই ফাইটে হেরে যায় আর হেসাং তাকে ইচ্ছা মতো মারধর করে। তো এই সব কিছুর পর জিং সিনার সঙ্গে দেখা করে আর তাকে রিকোয়েস্ট করে যে কোনো মতো একটু বিষ জোগাড় করে ইয়াংকে মেরে ফেলার জন্য, আর তুমি যদি এমনটা না করতে পারো তাহলে কিন্তু তোমার পছন্দের মানুষও ফুরুত হয়ে যাবে, মানে হেসাং কিন্তু পুরোপুরি ইয়াং এর হয়ে যাবে। আর তুমি যদি কোনোভাবে ইয়াংকে মেরে ফেলতে পারো তাহলে কিন্তু হেসাংকে তুমি আবারও ফিরে পাবে। তাই এরপর সিনা জিং এর কথা মতো ইয়াংকে মেসেজ করে আর তাদের ইউনিয়ন কাউন্সিলের রুমেই আসতে বলে, আর কারণ হিসেবে জানায় যে তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে। এরপর ইয়াং যখন সিনার সঙ্গে দেখা করতে আসে তখন প্রথমেই সিনা তার কাছে ক্ষমা চায় আর তাকে জানায় যে তোমার এতদিন ধরে যে সমস্যাগুলো হয়েছে তার পেছনে আমিই দায়ী। আর এটা বলে সে ইয়াংকে একটা ড্রিঙ্কসও পান করতে দেয় যার মধ্যেই বিষ মেশানো ছিল। এরপরে সিনা ইয়াংকে জিজ্ঞাসা করে যে তুমি কি হেসাংকে পছন্দ করো? তখন ইয়াং তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে হেসাং শুধুমাত্র আমার বাবার একজন ছাত্র, তার উপর আমার কোনো ইন্টারেস্ট নাই। আর এই কথা শুনে সিনা বুঝতে পারে যে সে ভুল পথেই হাঁটছে, অর্থাৎ ইয়াং তার কোনো শত্রুই নয়। তাই ইয়াং যখন ওই ড্রিঙ্কসটা পান করতে যাবে তখনই সে ওটা চেঞ্জ করে ফেলে। অন্যদিকে জিং তো তার সহযোগী কংকে নিয়ে সিনার রুমেই প্রবেশ করে আর কং সঙ্গে সঙ্গে সিনাকে সজোরে একটা থাপ্পড় মারে, কারণ সিনা তাদের কথা মতো কাজ করেনি। আর এরপর সে ইয়াং এর গলা চেপে ধরে তাকে মারার চেষ্টা করে। অন্যদিকে জং তখন দুজন ক্লাসমেটের কাছে শুনতে পায় যে ইয়াংকে জিং এর টিম ধরে নিয়ে গিয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে হেসাং এর সঙ্গে দেখা করে আর তাকে এই পুরো ঘটনাটাই খুব ভালোভাবে বুঝিয়ে বলে। হেসাং ও সঙ্গে সঙ্গে ঘটনা কনফার্ম হওয়ার জন্য জিংকে কল করে আর জানতে পারে যে সত্যি সত্যি তারা ইয়াংকে বন্দি করে রেখে দিয়েছে। এমনকি জিং তখন হেসাংকে ফোনে হুমকিও দেয় যে যদি তুমি ইয়াংকে বাঁচাতে চাও তাহলে জংকে নিয়ে এখন স্কুলের ওয়ার্কশপে চলে এসো। এই কথা শুনে তো সে এক মুহূর্তেও সময় নষ্ট না করে দ্রুত ওয়ার্কশপ রুমেই চলে যায়, কিন্তু ওখানে যাওয়ার পর তারা লক্ষ্য করেছে ওই রুমটা চারপাশ দিয়ে কং এর লোকেরা ঘিরে রেখেছে। কিন্তু এখন যেহেতু তারা দুইজনই ক্যারাটে খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছে তাই ওখানে থাকা প্রত্যেকটা মেম্বারকে তারা দুইজন মিলে হারিয়ে দেয় আর সোজা তো এই ওয়ার্কশপ রুমেই চলে যায়।
সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে জিং ইয়াংকে একটা শক্ত দড়িতেই বেঁধে রেখেছে। এরপর জিং যখন তাদের দুইজনকে ওখানে একসঙ্গে আসতে দেখে, সে তাদেরকে ধমক দিয়ে বলে যে আর এক পা সামনে এগোলে বা পুলিশকে কল করার চেষ্টা করলেই কিন্তু আমি ইয়াংকে মেরে ফেলবো। আর এরপর সে হেসাংকে তার সামনে হাঁটু গেড়েই বসতে বলে। আর যখন সে এমনটা করে, জিং তখন তাকে ইচ্ছা মতো লাথিঘুষি মারতে থাকে। আর এরপর জং তার বন্ধুকে এমনভাবে মারতে দেখে তো আর চুপ করে বসে থাকতে পারে না, সে জিংকে মারতে শুরু করে দেয়। তবে এইবারও জং জিংয়ের সঙ্গে পেরে ওঠে না। আর এরই মধ্যে সেখানে হেসাং তো ইয়াংয়ের দড়িটা খুলে দিয়ে চেয়ার থেকে মুক্ত করে দেয়। আর এইবার আর ইয়াংকে কে আটকায়? সে এখন সম্পূর্ণরূপেই রেডি ওই বদমাস ছেলেগুলোর সঙ্গে ফাইট করতে। সে প্রথমে জিং ইউর সঙ্গে ফাইট করতে শুরু করে। জিং ইউ তো মনে করে সে খুব সহজে ইয়াংকে হারিয়ে দিতে পারবে, যেমনটা জং এবং হেসাংকে হারিয়েছে। কিন্তু সে তো আর জানে না যে ইয়াং কত বড় ক্যারাটে এক্সপার্ট। তাই ইয়াং তো তার অসাধারণ ক্যারাটে স্কিল দিয়ে জিং ইউকে বেধড়কভাবে মারতে থাকে। সে তাকে এমনভাবেই মারা যে জিং ইউকে দেখে মনে হচ্ছিল সে এক্ষুনি মারা যাবে। আর এই সবকিছু দেখে তো স্কুলের বাকি মেয়েরাও খুব ইমপ্রেস হয়ে যায়। তাই তারাও পরের দিন ইয়াং এর বাবার কাছে ক্যারাটে শিখতে ভর্তি হয়ে যায়। মানে তারাও চায় ইয়াং এর মতো শক্তিশালী হতে, যাতে কোনো ছেলে আর তাদেরকে বিরক্ত করতে না পারে। তো এরপর ডংপো মানে ইয়াং এর বাবা তো এতগুলো নতুন ছাত্রীকে দেখে অনেক খুশি হয়ে যায়। আর তারা সবাই এখন ইয়াং এর বাবার কাছে মানে ডংপুর কাছে অনেক খুশি মনেই ক্যারাটে শেখে। আর আমার আজকের গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের গল্পটা কেমন লেগেছে? আর তোমরাও কি এরকম ক্যারাটে এক্সপার্ট হতে চাও? তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।